সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি আজকের বাংলা দ্বিতীয় পত্র ক্লাসে। লেকচার 119-এ আছি। কৃত প্রত্যয় নিয়ে আজকে আমাদের ক্লাসে সাজিয়েছি। গতদিন আমরা পড়েছিলাম কৃত প্রত্যয়ের প্রাথমিক যে আলোচনা সেগুলো, অর্থাৎ গুণ বৃদ্ধি পর্যন্ত। আজকে আমরা কৃত প্রত্যয়ের প্রকারভেদের বাংলা কৃত প্রত্যয়ের অংশটা শুরু করব। আমাদের সাথে অলরেডি প্রিয়াস তাহসিনা যুক্ত হয়েছে। ওয়ালাইকুম আসসালাম অ্যান্ড গুড ইভিনিং। অ্যান্ড হচ্ছে দীপান্বিতা যুক্ত হয়েছে। নমস্কার স্যার। প্রিসিলা, হ্যাঁ, শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা তোমাকেও এবং তোমাদেরকেও। আচ্ছা, প্রিয়ন্তী এসেছো ক্লাসে, নমস্কার। নৌরিন, ওয়ালাইকুম আসসালাম। স্বভাবই এসেছো ক্লাসে, ওয়ালাইকুম আসসালাম স্যার। সো শুরু করি ক্লাস আমাদের। বাংলা কৃত প্রত্যয়ের প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শূন্য প্রত্যয়ের আলোচনাটা। দেখো, শূন্য প্রত্যয়টা কিভাবে চিনবা তোমরা? যখন কোনো প্রত্যয় থাকবে না তখনই শূন্য প্রত্যয় চলে আসবে। যেমন ধরো, তোমাকে যদি বলছে এই শব্দটা চল, এখন এটা ধাতুই হচ্ছে চল, এটার সাথে আর কোনো প্রত্যয় নেই, তাহলে হচ্ছে এটা শূন্য প্রত্যয় যোগে গঠিত। যখন মূল শব্দের সাথে হর্ষন্ত থাকবে তখনই শূন্য প্রত্যয় যোগে গঠিত হবে। আর এটা হচ্ছে তোমার বাংলা কৃত প্রত্যয়। সংক্ষেপে লিখলাম আর কি, বাংলা কৃত প্রত্যয়। আচ্ছা, তো ঠিক তেমনি ভাবে তোমাকে যদি বলে ধর, ওই যে ধর, এটাও তোমার শূন্য প্রত্যয় যোগে হবে। হার, এটাও শূন্য প্রত্যয় যোগে হবে। যখন কোনো হর্ষন্ত থাকবে তখনই শূন্য প্রত্যয়ের বিষয়টা চলে আসবে। হর্ষন্ত না থাকলে শূন্য প্রত্যয় আসতে পারে না, হর্ষন্ত থাকলেই শূন্য প্রত্যয় আসবে। এটা বুঝতে হবে আমাদেরকে। তারপরে আমরা পাচ্ছি অপ্রত্যয়। অপ্রত্যয়ের মধ্যে একটা সূত্র আছে যেটা একটু মুখস্থ রাখতে হয়। কেবল ভাববাচ্যে কোন প্রত্যয় হয়, এটা হচ্ছে অপ্রত্যয় হয়। ভাববাচ্যের বিষয়টা আপাতত না বুঝলেও চলবে, সেটার জন্য আবার বাচ্চে যেতে হবে, বাদ দিন সেটা। এমনিতে প্রশ্ন হবে কেবল ভাববাচ্যে কোন প্রত্যয় হয়, তখন উত্তর আসবে অপ্রত্যয় হয়। অবজেক্টিভের জন্য এতটুকু জানলেই হচ্ছে। তারপর ধরো তোমাকে যদি বলে যে এটা, তখন তুমি অ্যান্সার কি লিখবে? অ্যান্সার হচ্ছে চল প্লাস অ, সেম বাংলা কৃত প্রত্যয়। বলেছে ধরো, সেম আমরা কি দিব? ধর প্লাস অ। আই থিঙ্ক বিষয়টা ক্লিয়ার হয়েছে তোমাদের। পরের পৃষ্ঠায় আসো। কখনো কখনো অপ্রত্যয় কৃদন্ত শব্দে দ্বিত্ব প্রয়োগ হয়। কখনো কখনো অপ্রত্যয় যুক্ত হলে দ্বিত্ব হয়। দ্বিত্ব মানে বুঝিস, দুইবারও হবে উচ্চারণটা। যেমন আমরা অনেক সময় বলি কাঁদো কাঁদো চেহারা, এই কাঁদো কাঁদোতে অপ্রত্যয়টা আছে। সো কাঁদো কাঁদোকে বাংলা আমরা পাবো কাঁধ যোগ অ। পরো পরো অবস্থা, পড়ে যাচ্ছে এমন অবস্থাকে আমরা বলছি পরো পরো অবস্থা। মরো মরো অবস্থা, এইভাবে আমরা বলি আর কি। মর প্লাস হ, পর প্লাস হ, এভাবে আর কি। তারপরে বলেছে ডুবু ডুবু, ওই ডুবু ডুবুকেও আমরা ডু প্লাস রস্যও দিব। তাহলে এখানেও আরেকটু জানা যাচ্ছে যে দ্বিত্বপ্রাপ্তের জন্য বা দ্বিত্বপ্রাপ্ত এর জন্য, মানে একটা শব্দ দুইবার হলে সেটাকে আমরা বলি দ্বিত্বপ্রাপ্ত। এরকম অর্থে ও রস্যউ প্রত্যয়ও হতে পারে, রস্যউ প্রত্যয়ও হতে পারে। যেমন ধরো বলছে ডুবু ডুবু, উড়ু উড়ু, দ্বিত্ব প্রত্যয় হচ্ছে এখানে। দ্বিত্ব প্রত্যয় না, দ্বিত্ব প্রাপ্ত হচ্ছে এখানে। আর প্রত্যয়টা হচ্ছে রস্যউ প্রত্যয়। বুঝবো কিভাবে? দেখো, তোমাকে যদি বলে যে উড়ু, এটাকে ভাঙলে তুমি অ্যান্সার লিখবে উড় প্লাস রস্যউ। আবার যদি তোমাকে বলে উড়ু উড়ু, তখন কি অ্যান্সার আসবে? তখন অ্যান্সার আসবে উড় প্লাস রস্যউ। বাংলা, দুটোই বাংলা কৃত প্রত্যয়। এটার মধ্যে পার্থক্য কি? এটা হচ্ছে তোমার দ্বিত্ব প্রাপ্ত অর্থে। এটা কি অর্থে? দ্বিত্ব প্রাপ্ত অর্থে। দ্বিত্ব প্রাপ্ত মানে কি? একটা শব্দ দুইবার বসছে, দ্বিত্ব হচ্ছে সেখানে। আর এটা সাধারণ অর্থে, এটা দ্বিত্ব প্রাপ্ত অর্থে। এই হলো কথা। আচ্ছা, কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আর কে কে এর মধ্যে যুক্ত হয়েছে একটু দেখি। আর ওকে, অনেকেই যুক্ত হয়েছে এর মধ্যে। আচ্ছা, স্নিগ্ধা রয়, হ্যাঁ, তোমাকেও শারদীয় শুভেচ্ছা স্যার। নির্ঝর এসেছো, নমস্কার স্যার। অ্যান্ড বিজয়ন্তী,
তোমাকেও শারদীয় শুভেচ্ছা। ওকে সাদিয়া, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। গ্রিটিংস স্যার। শাহজাহান আইডি থেকে যে ক্লাস করছো। সালমান বাবা গুড ইভিনিং। রুফাইদে এসেছো ক্লাসে, ওয়ালাইকুম আসসালাম। অপূর্ব স্যার নমস্কার। ওয়াজিহা আম্মু গুড ইভিনিং। আচ্ছা, নাজমা লিপি আইডি থেকে একজন স্টুডেন্ট ক্লাসে এসেছো, গুড ইভিনিং স্যার। কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবে। আমরা 84 নম্বর পৃষ্ঠার প্রথম প্যারাটাতে আছি। বলছে কি দ্বিত্বপ্রাপ্ত অর্থে কোন কোন প্রত্যয় হয়। সো মনে রাখবে এই কথাটা, দ্বিত্ব প্রাপ্ত হয় দুটো প্রত্যয়ের জন্য। একটা হয় অপ্রত্যয়, আরটা হচ্ছে কি তোমার রস্যউ প্রত্যয়। হ্যাঁ, এই দুটো প্রত্যয় থাকলে তোমার দ্বিত্ব প্রাপ্ত হতে পারে। এই অয়ের উদাহরণ হচ্ছে কাঁদো কাঁদো, আর উয়ের উচ্চারণ হচ্ছে, উয়ের উদাহরণ হচ্ছে উরু উরু। এটা হচ্ছে কাঁদো কাঁদো, যেমন আমরা বলতে পারি কি কাঁদো কাঁদো, আর এটার জন্য আমরা বলতে পারি উরু উরু। আরো বেশ কিছু উদাহরণ হতে পারে, বাট আপাতত এই দুটো জানলেই বুঝতে পারছি বিষয়টা। তিনে আসবো। তিনের ক্ষেত্রে এই সূত্রটা লাগবে, ক্রিয়াবাচক বিশেষ্য গঠনে কোন প্রত্যয় হয়। ক্রিয়াবাচক বিশেষ্য গঠনে অন প্রত্যয় যুক্ত হয়। যেমন ধরো আমরা যদি বলি কাঁদন, এই কাঁদনকে ভাঙলে আমরা পাচ্ছি কাঁধ যোগ অন। নাচন, আমরা যেগুলো অ্যান্সার দেওয়া নেই অ্যান্সারগুলো বের করে নেব কি হতে পারে। নাচনের অ্যান্সার হবে নাচ প্লাস অন, অবশ্যই এখানে একটা ধাতু চিহ্ন হবে। তারপর বলেছে বারণ, সেম বার প্লাস অন। ঝুলন, ঝুল যোগ অন। তারপরে হবে তোমার দোলন, দোলনে আসবে তোমার দুল, দোলনে আসবে দুল যোগ অন। শেষ। এটা এলো সবগুলো বাংলা কৃত প্রত্যয় গঠিত, সবগুলো বাংলা কৃত প্রত্যয় গঠিত। বিশেষ নিয়মে কিছু উদাহরণ এসছে, বিশেষ নিয়ম থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে। যেমন ধরো খুব কমন একটা কোয়েশ্চেন হচ্ছে কোনটি ওন প্রত্যয়যোগে গঠিত, কোনটি ওন প্রত্যয়যোগে গঠিত। দেখো আকারান্ত ধাতুর পরে, এই সূত্রটাতে একটু দেখ দাও, আকারান্ত ধাতুর পরে, আকারান্ত মানে কি শেষে আকার থাকবে। ধাতুর শেষে আকার থাকলে তাকে বলা হয় আকারান্ত ধাতু। আরেকবার বলি, ধাতুর শেষে আকার থাকলে তাকে আমরা বলবো আকারান্ত ধাতু। বোঝার জন্য আমি একটু বোর্ডের দিকে তোমার মনোযোগ আকর্ষণ করছি। যেমন ধরো এটা একটা ধাতু, এটা একটা ধাতু, এগুলো ধাতু যা আছে সবগুলোই ধাতু, কিন্তু এর মধ্যে কোনোটাই আকারান্ত ধাতু নয়। এর মধ্যে কোনোটাই আকারান্ত ধাতু নয়। কেন? এখানে তো আকার আছে, দুটো তো আকার আছে, কিন্তু আকারটা কি শেষে আছে না মাঝে আছে? মাঝখানে আছে। আমাদেরকে চেয়েছে আকারান্ত ধাতু, যে সকল ধাতুর শেষে আকার থাকবে। যেমন ধরো আমরা একটা উদাহরণ বলি, এই যে খা একটা ধাতু, এই যে যা একটা ধাতু। এই খা এবং যা এগুলোকে আমরা বলবো আকারান্ত ধাতু। কেন? ওটা শেষে কি আছে? আকার আছে। যে শেষে ধাতুর শেষে কি থাকবে? আকার থাকবে। তাহলে যে সকল ধাতুর শেষে আকার থাকে তাদেরকে আমরা বলি আকারান্ত ধাতু। বাট এগুলো আকারান্ত ধাতুর উদাহরণ নয়, কারণ এগুলো শেষে নয়, বরং মাঝখানে আকার থাকে। আর এগুলো তো প্রশ্নই আসে না আকারান্ত ধাতু হওয়ার, আকার দেখাই যাচ্ছে না। তাহলে শুধু আকার দেখা গেলেই হবে না, আকারটা শেষে থাকতে হবে, ধাতুর শেষে থাকতে হবে, তবে তাকে তুমি বলতে পারবে আকারান্ত ধাতু। আচ্ছা, বুঝলাম। এখন কি বলতে চেয়েছে? ওটা বলতে চেয়েছে আকারান্ত ধাতুর সঙ্গে অনের স্থলে অন হয়, অর্থাৎ আকারান্ত ধাতুর সাথে কখনো অন হয় না, কি হয়? অন হয়। উদাহরণস্বরূপ আমরা এভাবে বুঝতে পারি, খা প্লাস অন সমান কখনো এমন হবে না, সমান কখনো এমন হবে না, না হয়ে তোমার চেঞ্জ হবে। কি হবে? যেহেতু একটা আকারান্ত ধাতু, তখন এখানে চেঞ্জ হয়ে কি হবে? অন চলে আসবে। ঠিক তেমনি ভাবে তোমাদের বইতে আকারান্ত ধাতু বলেছে, বাট এখানে এটাও একটা সূত্র আছে, এ কারান্ত ধাতু।
তাহলে একারান্ত বা আকারান্ত ধাতুর সাথে কখনো অন হয় না, কি হয়? অন হয়। ঠিক তেমনি ভাবে দেখো দে প্লাস অন, দেখো বইয়ের সূত্রটার ভুলটা বের করতে পেরেছো? বইয়ের সূত্র বলেছে তোমাকে শুধু আকারান্ত এর কথা, কিন্তু উদাহরণে দেখো, তোমরা একটু উদাহরণে দেখো, উদাহরণে আকারান্তর সাথে সাথে একারান্তও আছে। তাহলে সূত্রটাতে এমন হলে ভালো হতো যে আকারান্ত ধাতু এবং একারান্ত ধাতু এর সাথে কখনো অন প্রত্যয়ের পরিবর্তে কি হয়? অন প্রত্যয় হয়। অনের পরিবর্তে কি হয়? অন হয়। তাহলে দে প্লাস অন, দে অন না হয়ে কি হবে? দে অন হবে। এরকম আরো আছে, ছা প্লাস অন সমান ছা অন না হয়ে কি হচ্ছে? ছা অন হচ্ছে। আই থিঙ্ক তোরা বুঝতে পেরেছিস বিষয়টা। তো এখান থেকে প্রশ্ন কিভাবে হতে পারে? প্রশ্ন নানাভাবে করতে পারে। যেমন ধরো প্রথম প্রশ্ন হতে পারে এভাবে, এটার বিশ্লেষণ কি? এটার বিশ্লেষণ কি? এভাবে হতে পারে। ধাতু চিহ্নগুলো মনে করে দিও, আমি অনেক সময় দিতে ভুলে যেতে পারি। এটা বিশ্লেষণটা আসতে পারে। সেকেন্ড আর একটা প্রশ্ন হতে পারে যে ধরো এই দুটো উদাহরণ, আর একটা উদাহরণ দিল এটা, আর একটা উদাহরণ দিল এটা, এই চারটার মধ্যে কোনটা বিশেষ নিয়মে গঠিত? এই চারটার মধ্যে কোনটা বিশেষ নিয়মে গঠিত? তোমরা একটু খেয়াল করে দেখবা যে ঝুল প্লাস অন সমান হচ্ছে কি? ঝুলন, অর্থাৎ নরমাল নিয়মে। বার প্লাস অন সমান কি হচ্ছে? বারণ। নাচ প্লাস অন সমান কি হচ্ছে? নাচন, নরমাল নিয়মে। দুল প্লাস অন সমান হচ্ছে কি? দোলন। সবগুলো নরমাল নিয়মে। কিন্তু দে প্লাস অন সমান দে অন না হয়ে হচ্ছে ওন। এই যে এখানে চেঞ্জ হচ্ছে, এই যে এখানে চেঞ্জ হচ্ছে, দ্যাট মিন্স এটাই হচ্ছে তোমার বিশেষ নিয়মে গঠিত। এটাই কি নিয়মে? বিশেষ নিয়মে গঠিত। তাহলে একটা প্রশ্ন হচ্ছে বিশ্লেষণ দিতে পারে, আরেকটা হচ্ছে কোনটা বিশেষ নিয়মে গঠিত সেভাবে দিতে পারে। আরেকটা প্রশ্ন হতে পারে এইভাবে যে আকারান্ত ধাতুর স্থলে বা আকারান্ত ধাতুর সাথে এটার পরিবর্তে কি হয়? এটার পরিবর্তে হয় কি? অন। এভাবে প্রশ্ন হতে পারে যে আকারান্ত ধাতুর সাথে অনের পরিবর্তে কি হয়? তখন অ্যান্সার হচ্ছে অন হয়। এভাবে একটা প্রশ্ন হতে পারে। নিচে আসো, নিচের খ নম্বর সূত্রের মধ্যে তোমাদের সূত্রটার মধ্যে বলেছে প্রযোজক ধাতুর পরে আনের পরিবর্তে আনো হবে। তো জান প্লাস আন সমান, সরি, জানা প্লাস আন সমান হচ্ছে জানানো। তো শোনানোটা কি হবে? শোনা প্লাস আন। ভাষানোটা কি হবে? ভাষা প্লাস আন। এভাবে হবে একটা। শোনানোটা হবে শোনা প্লাস আন, ভাষানোটা হবে ভাষা প্লাস আন। এভাবে দিবা অ্যান্সারটা। এটা প্রশ্ন এসছে মনে হয়, দাঁড়াও। সাদিয়া কোনটার ক্ষেত্রে আকার নেই বলছো? এটার ক্ষেত্রে আকার নেই যে, তো এটা তো বলেছে, বইতে ভুল দিয়েছে, আকারের সাথে সাথে একারও দিতে হবে। ওকে অপূর্ব, ধন্যবাদ, তোমাকেও শুভেচ্ছা। নির্জর, ক্লাসের মাঝখানে কোথায় ছিলি? পুজো দেখতে গেছিস নাকি? কোনো নিচে পুজো টুজো হচ্ছে, যে একটা নাগিন ডান্স দিয়ে আসছিস মনে হয়। কোথায় ছিলে তখন? ওটা বুঝেছি না যে দেওয়ানের মধ্যে আকার না থাকলেও সূত্রের মধ্যে কেন দিয়েছে? সূত্রটা আসলে দেওয়া উচিত ছিল আকারান্ত ধাতু এবং এ কারান্ত ধাতু। বইতে ভুলে এ কারান্তটা দেয়নি, বুঝতে পারছো? ওই কারণে ওইটা অনেকেই বুঝবে না, সেজন্য সূত্রটা কিন্তু আমি ক্লিয়ার করে দিয়েছিলাম যে আকারান্ত ধাতু এবং এ কারান্ত ধাতুর পরে, এই যে দেখ এখানে লেখা আছে আকারান্ত ধাতু এবং এ কারান্ত ধাতুর পরে অন প্রত্যয়ের পরিবর্তে কি হয়? অন প্রত্যয় হয়। তো এই জন্য এটা এসছে, বাট বই অনুসারে বিষয়টা বুঝতে গেলে জটিলতা লেগে যাবে। তারপরে দেখো 4 নম্বরে আসো। এখানে একটু বইয়ের দিকে নজর দাও, বইটা দেখাচ্ছে এখানে দেখো, এই দুলনা থেকে দোলনা আসলে বুঝিয়েছে এই শব্দ থেকে এই শব্দের উৎপত্তি হয়েছে। আমরা এখন এটার অ্যান্সার করবো, এটার না। এটা কেটে দাও, এই দোলনাটা কেটে দাও, একটা না কেটে দাও, কেটে আমরা এটার অ্যান্সার করবো। দোলনা থাকলে কি হবে? দুল প্লাস অনা। দুল কেন? গুণ বৃদ্ধির নিয়মে, গুণ বৃদ্ধির নিয়মে আসবে। খেলনা, খেল যোগ অনা, খেলনাতে গুণ বৃদ্ধির সূত্র প্রয়োগ হবে না। কেন হবে না? কারণ হচ্ছে মূল শব্দকে আমরা কখনো চেঞ্জ করতে পারি না, তাই হবে না। অনি বিকল্প উনি প্রত্যয়, অর্থাৎ কখনো কখনো অনি হবে, কখনো কখনো উনি হবে। সেটা কিভাবে বুঝবো? দেখো এটা দিয়ে বুঝিয়ে দিই, সবাই একটু নজর দাও, এখানে একটু নজর দাও। যদি এই শব্দটা থাকে চিরণী, এই চিরণী এর জন্য অ্যান্সার আসবে চির প্লাস অনি। আর যদি চিরুনি থাকে তাহলে এই চিরুনির জন্য অ্যান্সার আসবে চির প্লাস উনি। এই যে এটা বিকল্পে মান হচ্ছে পরেরটা, এই যে বলছে না বিকল্পে উনি প্রত্যয়, বিকল্পে মান হচ্ছে পরের শব্দটা, বিকল্প শব্দ। এটা হচ্ছে বিকল্প শব্দ, এটা হচ্ছে প্রথম শব্দ, এটা হচ্ছে বিকল্প শব্দ। এই প্রথম শব্দের জন্য অনি,
আর বিকল্প শব্দের জন্য হচ্ছে উনি। তাহলে চিরনি থাকলে চির প্লাস অনি, আর চিরুনি থাকলে চির প্লাস উনি। বাঁধনি বাদ প্লাস অনি, বাঁধুনি বাদ প্লাস উনি, এটার জন্য কি হবে? বিকল্পে উনি প্রত্যয়। আটনি আট প্লাস উনি, আটের মধ্যে হর্ষন্ত দাও, বলে হর্ষন্ত পড়েনি, দাও হর্ষন্ত দাও। আটুনি কি হবে তাহলে বলতো? আটুনিতে অ্যান্সার আসবে আট প্লাস উনি। কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। ধরো প্রশ্ন এসছে মনে হয় একটা, জান্নাতুল ফেরদৌস কোন শব্দের নিচে হর্ষন্ত বসে? যেসব ধাতু ব্যঞ্জনান্ত, যেসব ধাতু ব্যঞ্জনান্ত। যেমন ধরো এটা ব্যঞ্জনান্ত না, এটার সাথে স্বরধ্বনি আছে। যেসব ধাতু ব্যঞ্জনান্ত, শেষে ব্যঞ্জন বর্ণ থাকবে, সবগুলো তো হর্ষন্ত বসবে। শেষে ব্যঞ্জন বর্ণ থাকলে সবগুলো তো হর্ষন্ত বসবে। যেসব ধাতু ব্যঞ্জনান্ত সবগুলো তো হর্ষন্ত বসবে, তবে খণ্ডত থাকলে হর্ষন্ত বসবে না, এছাড়া বাকিগুলো তো বসবে। বইতে কিছু কিছু জায়গায় ভুলে হর্ষন্ত পড়েনি, সেগুলো বলে দিচ্ছে। যেমন ধরো আটনি উদাহরণটাতে বা আটুনি উদাহরণটাতে ভুলে হর্ষন্ত পড়েনি, দিয়ে দিতে হবে সেখানে আমাদেরকে। একটু অপেক্ষা করো। যাই হোক, পেয়েছে মোটামুটি, একটা দিয়ে কাজ চালানো যাবে। এটা কলম বা পেন্সিল খুঁজছিলাম, অনেক কষ্ট একটা পেন্সিল খুঁজে পেলাম। আচ্ছা যাই হোক, কোথায় যেন ছিলাম আমরা? আমরা ছিলাম 5 নম্বরে। আচ্ছা, 5 নম্বর পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো। এরপর হচ্ছে 6 নম্বর আসো। বিশেষণ গঠনে কোন প্রত্যয় যুক্ত হয়? প্রশ্ন হতে পারে। বিশেষণ গঠনে অন্ত প্রত্যয় যুক্ত হয়, স্টার দিয়ে রাখবে, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বিশেষণ গঠনে কোন প্রত্যয় যুক্ত হয়? যেমন ধরো আমরা অনেক সময় বলি চলন্ত গাড়ি, উড়ন্ত পাখি, উড়ন্ত উড়োজাহাজ, হ্যাঁ ভাসন্ত নৌকা, হোয়াট এভার আমরা যাই বলি না কেন। সো উড়ন্ত, ভাসন্ত, ডুবন্ত, হ্যাঁ চলন্ত, এগুলো সবগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ বা বিশেষণ। তাই যদি বলে বিশেষণ গঠনে কোন প্রত্যয় যুক্ত হয় বা অন্ত প্রত্যয় যুক্ত হলে কোনটি গঠিত হয়, অ্যান্সার হবে বিশেষণ। এভাবে এই প্রশ্নটা আসে। আর উদাহরণস্বরূপ উড়ন্ত, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো উড়ন্তটা ভুল আছে। কেন ভুল আছে? উড়ন্ততে একটা হসন্ত বসবে, দেখো বোর্ডে দেখো। আমরা কি বলেছি? ব্যঞ্জনান্ত হলে, এই যে দেখো উর, এটা ব্যঞ্জন বর্ণ না? ব্যঞ্জন বর্ণ বলে এখানে হসন্ত বসবে, উর প্লাস অন্ত, ভুলে দেয়নি বইতে। এবং এখানে ধাতু চিহ্নটাও বসবে। ডুবন্ত, ডুব প্লাস অন্ত, ডুবন্ত ঠিক আছে, বয়ের সাথে হসন্ত দিয়েছে ওরা। উড়ন্ত তো ভুলে পড়েনি। মোরগ, এটাও ভুল এসছে। মোরকে দেখো, মোরগ, এটার মধ্যে ওকার আছে, আমরা জানি ওকার থাকলে হ্রস্ব ওকার অথবা দীর্ঘ ওকার হয়। শুধু একটা বানানে দীর্ঘ ওকার আসে, সেটা হচ্ছে ভূ, বাকি বানানগুলোতে হ্রস্ব ওকার আসে। মোরকে অ্যান্সার আসবে মুর। তো এটা হসন্ত হবে, ব্যঞ্জনান্ত বলে হসন্ত হবে, ধাতু চিহ্ন দেব, প্লাস হচ্ছে অ। মোরকের কাহিনী খতম। এটা হচ্ছে তোমার বাংলা প্রত্যয়। ঝলক, অ্যান্সার হচ্ছে ঝল প্লাস অ, সিম্পল এটা। তারপরে হচ্ছে বিশেষ্য বিশেষণ গঠনে আ প্রত্যয় যুক্ত হয়। যেমন ধরো পড়া, পরজোকা, রাঁধা, রাঁধজোকা, বসন্ত দিবা সবগুলোতে। কেনা, কিনজোকা, বেচা, বেচ জোকা, বেচাতে অ্যান্সার আসবে কি বেচ যোগ আ। ফোটাতে অ্যান্সার আসবে ফুট, ফরস্যকার ফু, টহসন্ত, ফুট জোকা ফোটা, শুদ্ধ উচ্চারণ নট ফোটা, ফুট জোকা ফোটা। এরপর হচ্ছে ভাববাচক বিশেষ্য গঠনে কোন প্রত্যয় যুক্ত হয়? এটাও দাগ দাও। ভাববাচক বিশেষ্য গঠনে আ প্রত্যয় যুক্ত হয়। চড়াই, চরজোকাই, ধাতু চিহ্ন বসবে, মানে এই চিহ্নটা বসবে, ভুলে পড়ে নেই। চড়াই, চর প্লাস আই, এই চর বানাবার চর থাপ্পড় না, কোন উঁচু স্থান আরোহণ করাকে আমরা বলছি চড়াই। শিলাই বা সেলাই যাই থাকুক না কেন, অ্যান্সার হচ্ছে শিল যোগ আই, তবে শিলের মধ্যে একটা হসন্ত হবে, এইভাবে লিখতে হবে, শিল প্লাস আই ইকুয়াল হচ্ছে শিলাই বা সেলাই, যেটাই থাকুক না কেন। তারপর হচ্ছে পাকরাও, ভাববাচক বিশেষ্য গঠনে, এটাও দাগ দাও। ভাববাচক বিশেষ্য গঠনে কোন প্রত্যয় যুক্ত হয়? আউ প্রত্যয় যুক্ত হয়, ভাববাচক বিশেষ্য। এগুলো পরীক্ষায় প্রশ্ন আসবে ভেবে যে ভাববাচক বিশেষ্য গঠনে কোন প্রত্যয় যুক্ত হয়, এইভাবে প্রশ্ন আসবে। তো বলছে পাকরাও, পাকরাওকে আমরা যখন ভাঙবো তখন অ্যান্সার হবে কিরকম? পাকড়, এটা ব্যঞ্জনান্ত তাই হর্ষন্ত আসবে, বইতে ভুলে পড়েনি। পাকড় প্লাস আও, পাকরাও। ব্যঞ্জনান্ত বলে হর্ষন্ত আসবে। পাকরাও মানে হচ্ছে কাউকে অ্যারেস্ট করা,
ধাতু সাইন কখন ইউজ করা হয় সাদিয়া? যখনই ধাতু থাকবে তখনই ধাতু সাইন ইউজ করতে হবে। যত কৃত প্রত্যয় আছে সবগুলোতে ধাতু সাইনটা বসবে। অনেক ক্ষেত্রে বইতে ভুলে ধাতু সাইনটা দেওয়া হয়নি। যতগুলো কৃত প্রত্যয় আছে সবগুলোতে প্রকৃতিতে মানে প্রথম অংশটাতে ধাতু সাইনটা বসবে। অন্যভাবে বলতে পারো ধাতুর সাথে সবসময় ধাতু সাইনটা বসবে, না দিলে ভুল হয়। সেটা বইতে কিছু কিছু ক্ষেত্রে ভুলে পড়েনি। চড়াও, চর প্লাস আও, ওই চড়াওকে যখন আমরা ভাঙবো তখন কি হচ্ছে, চর এটা একটা ব্যঞ্জনান্ত ধাতু প্লাস হচ্ছে কি আও, এটাকে আমরা ওই যে বাংলা কৃত প্রত্যয়ের মধ্যে পড়বে। অবশ্য উপরে লিখে দিয়েছে বাংলা কৃত, আর না লিখলেও চলছে। তারপর হচ্ছে আন বা আনো প্রত্যয়টা একদম সহজ। এখানে আমাদের লাগবে চালান, চালানের জন্য অ্যান্সার আসবে চাল প্লাস আন। আর যদি চালানো থাকে তাহলে অ্যান্সার আসবে চাল প্লাস আনো। বুঝেন নাই? চালানের জন্য আসবে চাল প্লাস আন, আর চালানো থাকলে ওই ব্র্যাকেটে দিয়েছে, দেখো এখানে ব্র্যাকেটে লেখা আছে আন এবং আনো, দেখেছো? আন এবং আনো ব্র্যাকেটে দিয়ে দিয়েছে। তাহলে চালান অ্যান্সার হচ্ছে চাল প্লাস আন, আর চালানোর অ্যান্সার হচ্ছে চাল প্লাস আনো। আনো এর জন্য আনো হবে। তারপরে দিয়েছে তোমার মানান, মানানের জন্য অ্যান্সার হচ্ছে মান যোগ আন, আর মানানো এর জন্য আসবে মান যোগ আনো, ব্র্যাকেটে দিয়েছিল যেটা সেটা। 12 নম্বরে বলেছে আনি প্রত্যয়। আচ্ছা, জানানি, জান প্লাস আনি, শুনানি, শুন প্লাস আনি, উড়ানি, ভুলে এসছে, হসন্ত পড়েনি, হসন্তটা হবে। ওই যে উড়ের মধ্যে যেভাবে হসন্ত হয়েছে, এভাবে উড়ের মধ্যে যেভাবে হসন্ত হয়েছে এখানেও হসন্ত হবে। উড়ানি হচ্ছে উড় প্লাস আনি, উড়ুনি হচ্ছে উড় প্লাস শুনি, ওই উড়ুনির মধ্যেও হসন্ত হবে। উড়ের মধ্যে ধাতু সবগুলো ব্যঞ্জনান্ত হলে হসন্ত আসবে। ডুবারি বা ডুবুরি, দেখো ডুবুরি থাকলে অ্যান্সার হচ্ছে ডুব প্লাস উড়ি, আর ডুবারি থাকলে ডুব প্লাস আরি। এখানে একটু বুঝে নিও তোমরা, এই যে উদাহরণটা একটু বুঝে নিও। এটা ডুবুরি থাকলে অ্যান্সার হচ্ছে ডুব প্লাস উড়ি, ডুব প্লাস উড়ি। আর ডুবারি থাকলে ডুব প্লাস আরি, উড়ি থাকলে উড়ি, আরি থাকলে আরি। ধুনারি, ধুন যোকারি, ধুন প্লাস আরি, ধুনারির অ্যান্সারটা করে দিচ্ছে, এভাবে হবে ধুন প্লাস আরি। পূজারি, পুজ প্লাস আরি, পুজের মধ্যে হসন্ত আসবে, পুজ প্লাস আরি, পূজারি। মাতাল, মাত প্লাস আল, মিশাল, মিশ প্লাস আল, একদম সহজ, এগুলো আসে না তেমন একটা। বিশেষ্য গঠনে কোন প্রত্যয় যুক্ত হয়, এটা একটু সূত্রটা দাগিয়ে রাখো, এই সূত্রটাও আসে মাঝে সাঝে। বিশেষ্য গঠনে রস্য ই প্রত্যয় যুক্ত হয়, যেমন ধরে অ্যান্সার হচ্ছে ভাজি, ভাজ যোগ রস্য ই। বেরি, বের যোগ রস্য ই, বেরিতে বেরের মধ্যে একটা হসন্ত হবে, কারণ এটা ব্যঞ্জনান্ত ধাতু। এরপর একটা তেমন কিছু লাগবে না, এখানে আমরা যেগুলো অ্যান্সার নেই সেগুলো বলে দিই। নাচিয়ে, নাচ প্লাস ইয়ে, কোনোটা না পারলে লিখে রেখো। গাইয়ে, গাইয়েতে অ্যান্সার হচ্ছে এরকম যে গ, গ আকার হ হসন্ত, গ আকার হ হসন্ত, গ প্লাস ইয়ে, গাইয়ে, গ প্লাস ইয়ে, গাইয়ে। লিখিয়ে, লিখ প্লাস ইয়ে। বাজিয়ে, বাজ প্লাস ইয়ে। কইয়ে, কইয়ের অ্যান্সার হচ্ছে এরকম, ধাতু চিহ্ন দেবো ক, ক আর হ হসন্ত, ক প্লাস ইয়ে। আচ্ছা, ইত্যাদি আরো থাকতে পারে। 17 নম্বর হচ্ছে উ প্রত্যয়। উ এর মধ্যে আমরা পাচ্ছি ডাকু, ডাকু এর অ্যান্সার হচ্ছে ডাক যোগ উ। ঝাড়ু, ওই ঝাড়ের মধ্যে হসন্ত হবে, ঝাড় প্লাস রস্য। আবার উরু, উরের মধ্যে ভুলে হসন্তটা দিচ্ছে না। দেখো যতগুলো আছে কোনোটাতে এটা হসন্ত দেয়নি। তোমার মনে হতে পারে যে উরের মধ্যে হসন্ত হয় না, বাট হয়, ভুলে পড়েনি, সেটা ভিন্ন বিষয়। আচ্ছা, তারপরে হচ্ছে 18 নম্বরে পড়ুয়া, পর প্লাস উয়া, পরের মধ্যে হসন্ত হবে। আর পর যেটা আছে, পরের অ্যান্সার হচ্ছে পর প্লাস ও। বুঝেন নাই? আমি বোর্ডে লিখে দিচ্ছি, না বুঝলে। দেখো 18 নম্বরটা আসলে এভাবে বলছো না, এটা বলছো ওয়া, আর বলছে বিকল্পে ও প্রত্যয়। আচ্ছা, ভালো কথা। বিকল্প মানে পরেরটা, ওরা প্রথম উদাহরণ দিচ্ছে এইভাবে, পড়ুয়া, তারপর দিয়েছে পর, এটা হচ্ছে বিকল্পে পরেরটা। এটার জন্য অ্যান্সার আসবে পর প্লাস হুয়া, আছে তো হুয়া। আর এটার জন্য অ্যান্সার আসবে পর প্লাস ও। আশা করি বুঝতে পেরেছো।
উরুয়া অ্যান্সার হচ্ছে উর প্লাস ওয়া, আর উরো অ্যান্সার হচ্ছে উর প্লাস ও। উরের মধ্যে আবারও হর্ষন্ত বসবে, ভুলে পড়েনি। উরো হচ্ছে ঠিক পরেরটা তো সেম, উর প্লাস ও। এখানে ভুলে যোগ চিহ্ন দিয়ে ফেলছে, এটা যোগ চিহ্ন হবে না, এটা যোগ চিহ্ন হবে না, এখানে এটা সমান হয়ে যাবে। এই যে কোনটা, এই উরো এর আগে যেটা আছে এটা। চিঠি কেন দিয়েছে? উরো চিঠিটা আমরা অনেক সময় বলি না বেনামি পত্র, ওই উরো চিঠিটা ওখান থেকে এসছে। কিছু প্রশ্ন এসছে মনে হয়, একটু দাঁড়াও দেখি। ওয়ালাইকুম আসসালাম শাহেদা সুলতানা, অ্যান্ড এটা কোয়েশ্চেন করেছে ওকে, দাঁড়াও খুঁজি। সদমান, খণ্ডতের উচ্চারণ হচ্ছে ত হসন্ত। অন্যান্য হসন্তযুক্ত বর্ণ দন্তান্ন হসন্ত, এর ক্ষেত্রে এরূপ আলাদা কোনো বর্ণ সংজ্ঞায়িত করা হয় না কেন? আচ্ছা, কেন হয় না আসলে এটা বাংলায় দন্তন্য খণ্ডত্বকে স্বতন্ত্র বর্ণ হিসেবে ধরা হয় না। অন্যান্য সকল বর্ণ, যেমন আমি বুঝিয়ে বলি, এই দন্তন্য হসন্ত আসলে আসছে থেকে? এটা দন্তন্বয়েরই অন্তর্ভুক্ত একটা বিষয়, এটা দন্তন্বয়ের অন্তর্ভুক্ত একটা বিষয়। দন্তন্বয়ের সাথে যখন দন্তন্য হসন্তের সাথে যখন অ থাকে তখন হচ্ছে এই বর্ণটা হয়। তাহলে এই দুটোর মধ্যে এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ, আর এটার নাম হচ্ছে হসন্ত বর্ণ। এখন তোমার প্রশ্ন ছিল যে স্যার, আমরা যখন ত্বকে ভাঙি তখন আমরা এমনটা পাই, এটাকে আমরা এইভাবে লিখছি, তো এটাকে আমরা অন্য কোনো ভাবে লিখি না কেন? এটা ছিল তোমার প্রশ্নটা। খুব সুন্দর প্রশ্ন। আসলে এটা আমরা যখন বাংলায় বর্ণগুলো সৃষ্টি হয়েছে বা বাংলায় বর্ণগুলো ধ্বনি থেকে যখন বর্ণে রূপান্তর হচ্ছে তখনই ওটা করা হয়েছিল। আমরা বাংলা বর্ণমালার মধ্যে অনেক বর্ণ আগে পেতাম যেগুলোকে বর্তমানে বাদ দেওয়া হচ্ছে বা হয়েছে, ঠিক তেমনিভাবে এই বর্ণটাকেও চাইলে বাদ দেওয়া যেত, বাট বাদ দেয়নি কেন? বেশ কিছু বানান, শব্দের বানান তখন পরিবর্তন করতে হতো। যেমন ধরো আমরা এই শব্দটা, সৎ শব্দটা তখন আমরা কীভাবে লিখতাম? এইভাবে লিখতে হতো সৎ শব্দটাকে, যদি এই বর্ণটা বাদ দিতে হতো। তারপর ধরো আমরা যে বলছি মহৎ বানানটা, তখন এটা কীভাবে লিখতে হতো? মহৎ বানানটা আমাকে তখন এইভাবে লিখতে হতো। তো বানানে পরিবর্তন আসবে বলে এটাকে পরিবর্তন করা হয়নি, এটা আগে থেকে রয়ে গেছে। কিন্তু গ্রামাটিক্যালি এটা মানে হচ্ছে এটা, কিন্তু তুমি প্রশ্ন করেছো অন্যগুলোকে কেন করা হয়নি। ওটা ব্যাকরণবিদরা, মানে যারা ধ্বনি বিজ্ঞানী, যারা এটা নিয়ে গবেষণা করেছেন, তারা প্রয়োজন মনে করেননি। এতে করে অনেক বর্ণ আমাদেরকে সবাইকে, অর্থাৎ আমরা যখন ছোট বয়সে বর্ণ শিখি তখন কষ্ট হয়ে যেত এতগুলো বর্ণ শেখাটা। তো এটাকে বাদ দেয়নি কেন? এটাকেও বাদ দিতে পারতো, বাদ দেয়নি কেন? বাদ দিলে এই ধরনের পরিবর্তন আনতে হতো, যেমন মহৎ বানান এভাবে লিখতে হতো, তো এটা একটা দৃষ্টিকটু লাগতো, সে কারণে বাদ দেয়নি। যা বলা যায় না, হয়তো দূর ভবিষ্যতে দেখা যেতে পারে এটা বাদও দিয়ে দিতে পারে। আচ্ছা, তারপরে আসি আমরা 18 নম্বরের কথা বলছিলাম, উড়ো চিঠি। এখানে ছিলাম, চিঠিটা কেন দিয়েছে এটা একটু উদাহরণ বোঝানোর জন্য দিয়েছে। আচ্ছা, ইরিনা যুক্ত হয়েছে, নমস্কার স্যার। ওকে, একটু দেরি করেছো মনে হয় ইরিনা। তারপর দেখো, বিশেষণ গঠনে তা প্রত্যয়যুক্ত হয়, এটা দাগ দাও। বিশেষণ গঠনে কোন প্রত্যয়যুক্ত হয়? তা প্রত্যয়যুক্ত হয়। ফিরতা, এর অ্যান্সার হচ্ছে ফির যোগতা। ফেরতার অ্যান্সার সেম, ফির যোগতা। পর্দা, ভুলে হসন্ত পড়েনি, পরের সাথে হসন্ত দাও, পর যোগতা। বহতা, অ্যান্সার হচ্ছে বহ প্লাস তা। তারপরে হচ্ছে ঘাটতি, ঘাট প্লাস তি। বাড়তিতে ভুলে হসন্ত পড়েনি, হসন্ত দিয়ে দাও, বাট বার প্লাস তি। কাটটি, কাটের মধ্যে হসন্ত হবে, কাট প্লাস তি। উঠতি, উঠের ঠয়ের সাথে হসন্ত হবে, উঠ প্লাস তি, ওই উঠের মধ্যে হসন্ত হবে। লাস্ট ওয়ান হচ্ছে রান্না, রঁধ প্লাস না, ইকুয়াল হচ্ছে রান্না বা রঁধনা। কান্না বা কাঁদনা, এর অ্যান্সার হচ্ছে কাঁধ যোগ না। আর ঝর্ণা এর অ্যান্সারটা কেমন হবে দেখিয়ে দিচ্ছি, দেখো। ঝর্ণা এর অ্যান্সারটা হচ্ছে এরকম, যে ঝড় প্লাস না, এভাবেই হবে এগুলো। সো আজকে এতটুকু থাকবে, আগামী ক্লাসে আমরা বাকি অংশটুকু শেষ করার চেষ্টা করব। আজকে পড়েছে কতটুকু? তাহলে বাংলা কৃত প্রত্যয় আমরা পুরোটা কমপ্লিট করেছি। সো আজকের ক্লাসে কারো কোনো অংশে প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। আর এই বাংলা কৃত প্রত্যয়ের অংশ থেকে দুই ধরনের প্রশ্ন আসতে দেখা যায়। এক ধরনের প্রশ্ন হচ্ছে
কেবল ভাববাচ্যে কোন প্রত্যয় যুক্ত হয়, অন্ত প্রত্যয় যুক্ত হলে কি গঠিত হয়, এই সূত্রগুলো থেকে প্রশ্ন আসবে, এগুলো মুখস্থ রাখতে হবে। সেকেন্ড হচ্ছে বিশ্লেষণটা আসে, যেমন ধরো মোরগ এর প্রকৃতি প্রত্যয় কি, কান্না বা কাঁদনা এর প্রকৃতি প্রত্যয় কি, ফিরতা এর প্রকৃতি প্রত্যয় কি, মানে বিশ্লেষণটা আসে। সো বিশ্লেষণটা একটু ভালো করে শিখবে। দোলনা বা দোলন অনেকবার আসছে পরীক্ষা, এসএসসি পরীক্ষাতে আসছে 3বার, এটা দোলনটা কি প্রত্যয়, মানে দোলনের প্রকৃতি প্রত্যয় কি, এভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে। সো এই প্রকৃতি প্রত্যয় বিশ্লেষণটার প্রতি একটু গুরুত্ব দেবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। তারপরও কোনো প্রশ্ন থাকলে যারা ক্লাস এখন করেছো আমাকে কমেন্টে জানাতে পারো, আর যারা পরে করবে তারাও জানাতে পারো। আমাদের মাঝখানে কয়েকদিন কোচিং বন্ধ থাকবে, এরপরে আবার বাংলা প্রথম বছরের ক্লাস দিয়ে মনে হয় তোমাদের ক্লাস শুরু হবে। সো সবাই ভালো থেকো, সবাইকে শারদীয় শুভেচ্ছা। পুজো সবার জীবনে অনাবিল আনন্দ বই আনুক। ভালো থাকবেন সবাই, দেখা হবে সামনের ক্লাসগুলোতে। ধন্যবাদ। আর শেষে একটা কথা বলি, আমরা অফলাইনে পরীক্ষা শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে 15 তারিখের পর থেকে। আজকে রাতে সে নিয়ে একটা নোটিশ তোমরা গ্রুপে দেখতে পাবে, সেখানে একটা ফর্ম থাকবে, ওই ফর্মে সবার ব্যাচ নির্ধারণ করতে বলবে। অবশ্যই সবাই অফলাইনে কে কোন ব্যাচে পরীক্ষা দিবে সেটা ঠিকভাবে ফিল আপ করবে। সবার প্রতি শুভকামনা থাকলো, শারদীয় শুভেচ্ছা। ধন্যবাদ।